বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন গল্প নিয়ে হাজির। তো আগের দিন শরীরটা একটু আমার খারাপ ছিল, ওই জন্য গল্প করতে পারিনি। আর শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল, এমনি শরীর খারাপ বলতে জ্বর এসেছিলো তা না, শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল আর কি। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। রিতেশ থাকে আসামে। আসামেও একটি কোনো গভর্নমেন্ট জব করে আর কি। তো ওখানে রিতেশ একটি ফ্ল্যাট কিনেছে আসামে। ওর চাকরি হয়ে গেল, চাকরি মোটামুটি 7-8 বছর হয়ে গেল চাকরি করে আসামে। ওর ওখানেও একটা ফ্ল্যাট কিনে আছে। আর ওর মা বাবারা থাকে কলকাতায়। ওর কিন্তু ভাই বোন নেই, ও একই ভাই, মানে মা বাবার একটি ছেলে আর কি, রিতেশ। তো যেহেতু গভর্নমেন্ট জব, আর আসাম তো পাশেরই রাজ্য, আমাদের খুব দূর তো নয়। তো যেহেতু গভর্নমেন্ট জব, সেহেতু ও হাতছাড়া করেনি। ও গভর্নমেন্ট জবের জন্যই ট্রাই করেছিল, কিন্তু চেষ্টা করতে করতে লেগে যায় তার। কিন্তু ও আসামে পেয়েছিল। তো ওর মা বাবা বলেছিল আরও অন্যান্য জব ট্রাই কর, কিন্তু এখনকার টাইমে গভর্নমেন্ট জব ছেড়ে দেওয়া মানে মানে এগুলো হাতের কাছে চান্স ছেড়ে দেওয়ার মতো অনেকটা। তো ও বললো যে না, আসাম তো কাছেই, পাশেরই রাজ্য। ও আসাম গেলে ও মুম্বাই তক যেতেও রাজি ছিল, কিন্তু যেহেতু আসামে যেহেতু হয়ে গেছে কাছাকাছি, তাই বললো কোনো অসুবিধা নেই, আমি ভালোভাবেই থাকবো। তো প্রথম প্রথম ও ভাড়া বাড়িতে থাকতো। ভাড়া বাড়িটাও খুব সুন্দর ছিল, কিন্তু পরেও টাকা জুগিয়ে জুগিয়ে মা বাবার কাছ থেকেও কিছু টাকা নেয়, দিয়ে আসামে একটি ফ্ল্যাট কিনে, একদম টপ ফ্লোরে। আর টপ ফ্লোরের যে ফ্ল্যাটগুলি, সেগুলি অনেকেরই ফেভারিট হয়, সেমনি রিতেশেরও ফেভারিট ছিল। আর ওর মা বাবা কলকাতার থেকেই মাঝে মাঝেই ফোন করে। এমনকি ওর মা বাবা আসামেও গেছে ওর ফ্ল্যাটে, কিছুদিন থেকেও এসছে, মাঝে মাঝেই যায় ফ্ল্যাটে থাকতে। তো ওদের গ্রামের বাড়ি হচ্ছে ধানবেড়িয়া গ্রামে, কিন্তু ওর মা বাবারা কলকাতাতেই থাকে। রিতেশকে অনেকবারই বিয়ের জন্য বলেছে, কারণ বয়স তো হচ্ছে, কিন্তু অনেক সময় যে মেয়েটিকে ওর মা বাবার পছন্দ হচ্ছে, তার রিতেশের পছন্দ হচ্ছে না। আবার যে মেয়েটিকে রিতেশের পছন্দ হচ্ছে, সে মেয়েটির আবার ওকে পছন্দ হচ্ছে না, মানে বিভিন্ন কারণে বিয়েটা হয়নি আর কি। তো সে বিষয়ে কিন্তু রিতেশ কোনো চিন্তা করেনি। তো রিতেশ দেখলো অনেকদিন তো হয়ে গেল, একবার কলকাতা থেকে ঘুরে আসি একবার, মানে একঘেয়েমি জীবনের থেকে একটু দূরে সরে আসি কিছুদিনকার জন্য, মানে 1 সপ্তাহের জন্যই ঘুরে আসি আর কি। তো রিতেশ 1-2 মাস আগেই টিকিট কেটে রাখলো, কেন রিজার্ভেশন তো এক সময় পাওয়া যায় না। তো 2 মাস আগেই টিকিট কেটে রাখলো বলতে গেলে। ওই ফেব্রুয়ারিতে টিকিট কেটেছিল, আর ও প্ল্যান করেছিল এপ্রিলে যাবা। তো এপ্রিলে ও আসানসোলের ট্রেন ধরে ওখান থেকে। তো ওখান থেকে আসাম থেকে আসানসোল ট্রেন মোটামুটি এক্সাক্ট টাইমিংটা তো জানি না, কিন্তু লাগে, সময় লাগে একটু, কিন্তু কাছেই তো, রাত মানে পরের দিন সকালে নেমে যাবে বলতে গেলে। তো সে সকালে নেমে আসানসোল থেকে ওখানে কলকাতা যাওয়ার ট্রেন ধরলো, আসানসোল টু কলকাতা। তো কলকাতা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা বলতে খুব সন্ধ্যা নয়, মোটামুটি 6:30-7টা বেরিয়ে যায়। তো কলকাতার মতো জনবহুল শহর, চারিদিকে মানুষ বাস করছে, চারিদিকে সে রাত 10টা বাজলেও লোক তুমি ওখানে দেখতে পাবে। তো 6:30-7টার সময় আরামসে নেমে গেল। আর ওর মাথাটা প্রচণ্ড ধরেছিল, 1 কাপ চাও খেয়ে নিল, দিয়ে মাথাটা ছাড়লো, মানে এতটা জার্নি করে এসে ট্রেনেও খাবার খেয়েছে, কিন্তু এতটা জার্নি করার পর এসে 1 কাপ চা না হলে জমে না তার। তো চা খাওয়ার পরও উদ্দেশ্যে রওনা দিল, বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে ওর স্টেশন থেকে ওর বাড়ি হচ্ছে মোটামুটি 20-25 মিনিটের, মানে আধ ঘন্টার। তো ওখান থেকে টোটো ধরে আরামসে বললো যে এই জায়গায় যেতে হবে, এই মন্দিরের পাশেই আমাদের বাড়িটা।
তবুও ঠিক আছে চলুন, আমি ওই জায়গাতে অনেকবারই গেছি। তো এসে দেখলো যে ওর মা বাবা তো প্রচণ্ড খুশি, এতদিন পর ছেলে এসছে। এতদিন পর বলতে কি, আগে মানে 1 বছর আগে একবার এসেছিল, আর 1 বছর পরে এলো, কিন্তু ফোনে কথাবার্তা হয়েই থাকে। কিন্তু সাক্ষাৎ ছেলেকে যখন দেখলো, অনেকদিন পর দেখা হলো, তখন ওর মা বাবাকে প্রণাম করলো, বললো ভালো আছে তুমি, বাবার শরীর কেমন আছে, ভালো আছে? তো বললো হ্যাঁ মোটামুটি ভালো আছি, তবে বৃদ্ধ বয়স মানে তো ওষুধ খেতে হচ্ছে, এটা তো খেতেই হবে, তো ওটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি এমনি সবই ঠিকই আছে। তো একদিন হঠাৎ বলে উঠলো যে বাবা, আমি এবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চাই, গ্রামের বাড়িটা ফাঁকা পড়ে আছে, তো আমি এবার ঘুরে আসতে চাই গ্রামের বাড়ি থেকে। তো তখন ওর বাবা ওর মায়ের দিকে তাকালো। ওর বাবার নাম ছিল অজয় সিং, আর মায়ের নাম ছিল রমা দেবী সিং। তো দুজনে একেবারে স্বামীর দিকে, স্বামী স্ত্রী তাকিয়ে বললো, ভয়ে ভয়ে চোখে বললো যে কেন তোর হঠাৎ আবার গ্রামের বাড়ির দিকে কেন যেতে ইচ্ছা করছে? তো বললো না না, অনেকদিন গ্রামে ঘুরতে ঘুরে আসিনি, সেই একবার কখন গেছিলাম ছোটবেলাতে, তারপর থেকে তো গ্রামের বাড়িতে আর যাওয়াই তো হয়নি বলতে গেলে। আমিও চাকরির চাপে থাকি, আর তোমরা তো গ্রামের বাড়িতেও যাও না, তাই আমি এবার যখন এসছি ছুটি নিয়ে 1 সপ্তাহে, আমি গ্রামের বাড়িতেই যাবো একবার। তো বললো যে দেখ বাবা, তুই শহুরে ছেলে, জানি তুই বিশ্বাস করবি না, তাও একটা তোকে কথা বলছি, ওই বাড়িতে না যাওয়াটাই ভালো। তখন রিতেশ জিজ্ঞেস করলো কেন আমাদের গ্রামের বাড়িতে গেলে কি ক্ষতিটা, ওখানে কি গেলে কি সমস্যা হতে পারে তুমি বলো তাহলে? তো বললো সমস্যা নয় বাবা, ওই বাড়িটা হচ্ছে অভিশপ্ত। আমাদের আগের যে জেনারেশনরা ছিল, তারা কিন্তু শহরে চলে এসছে। তো তখন রিতেশ কিন্তু ভূত ভূত পেতে বিশ্বাস করে না, কিন্তু ও তাও জানতে চাইলো যে কেন অভিশপ্ত ব্যাপারটা কেন বলছো, কি হয়েছিল বাড়িটাতে? তো বাড়ি তো 2 তলা বিশাল বড় বাড়ি, সে আগেকার রাজপ্রাসাদের মতো। তো বললো আমার দাদু, মানে মানে রিতেশের বাবার দাদু, তো মানে বড় বাবা, অনেকে দাদুর বাবাকে বড় বাবাও বলে ডাকে আর কি। তো রিতেশের বড় বাবা আর কি বলতে গেলে। তোর বাবা তখন বলে উঠলো আমার দাদু রুদ্রনারায়ণ সিং একটা ঘটনা ঘটিয়েছিল ওখানে, ওইটার জন্য আজও অভিশপ্ত হয়ে আছে। আমার দাদুর, মানে আমার দাদুর 2 ছেলে আর 1 মেয়ে, মানে আমার সম্পর্কে তাহলে কাকার পিসি হচ্ছে, এক কাকা এক পিসি, আর বড় ছেলে তো আমার বাবা। তো তোর পিসি দীপালি ওখানকার গ্রামের একটি ছেলেকে ভালোবাসতো। ছেলেটি মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, মানে অবস্থা যে খুব একটা খারাপ ছিল তাও না, কিন্তু ভালোও না, মানে আমাদের থেকে অনেকটাই শোচনীয় অবস্থা ছিল। আমাদের যে মানে একা রাজবাড়ির অবস্থা, তার তুলনায় অনেকটাই বাজে অবস্থা ছিল তাদের। তো তোর পিসি যখন আহ, ওই ছেলেটির সাথে বিয়ে করার প্রস্তাব বোধে, তখন সেই ব্যাপারটি তোর বড় বাবা জানতে পেরে যায়। তো তখন লোক দলবল নিয়ে গিয়ে প্রথমে ওই ছেলেটির মা বাবাকে প্রথমে থ্রেট দেয় যে আপনার ছেলেকে সামলে রাখুন, নাহলে কিন্তু আপনার ছেলের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও বিপদে পড়তে হবে। কিন্তু সেই ছেলেটি আর তোর পিসি দীপালি কোনো মতে ভয় পেল না। দীপালিও ভয় পেল না, বললো যা করার করে না, আমরা কিন্তু বিয়ে করবো। তো এটাতে তো প্রচণ্ড খেপে যায় তোর বড় বাবা, যে একদিন ওই ছেলেটির বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এবং ছেলেটিকে এনে মেরে, মানে আগেকার টাইমে সেই লাঠিয়াল ছিল না, যারা লাঠি খেলা দেখায়, অনেক লেঠেল ছিল, তাদেরকে দিয়ে মারা করে শেষ পর্যন্ত ছেলেটি মারা যায়। ছেলেটি মারা যাওয়ার পর আমাদের গ্রামের বাড়ির পিছনে বাগানের দিকে পুঁতে দেওয়া হয়। এই খবরটি
কিছুদিন পর কিন্তু দীপালি জানতে পারে যে আমার বাবাই ওকে মেরেছে। তো তখন দীপালিও ওই বাড়ির কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। কিন্তু তোর বড় বাবা হয়েছিল সব কিছু ঠিক হয়ে গেছে, মানে যখন ব্যাপারটা জানলো তখন মেয়ের প্রতিও তার একটা বিতৃষ্ণা চলে এসেছিল যে এমন মানে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। মানে তোর বড় বাবার টার্গেট ছিল যে ওই ছেলেটিকেও মারবো আর নিজের মেয়েকেও মারবো, মানে তোর পিসিকে আর কি। তো দুজনেই যখন মারা যায় তখন তো তোর বড় বাবা খুবই খুশি, মানে মন থেকে ওর মেয়ে মরে গেছে বলে ধরে নিয়েছিল আর কি। কিন্তু তারপর থেকেই ওই বাড়িটার মধ্যে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ওই বাড়িতে যারা কাজ করতো তারাও মাঝে মাঝে ওই ছেলেটিকে আর তোর পিসিকে দেখতে পেয়েছে। আস্তে আস্তে বাড়িতে যারা কাজ করতো তারা প্রত্যেকেই কিন্তু কাজ ছেড়ে চলে গেছে নিজের বাড়িতে। সে বললো এই বাড়িতে আমরা আর কাজ করবো না, এই বাড়িতে থাকার আর যোগ্য মানে যোগ্য নয়, এই বাড়িটা ভৌতিক বাড়ি হয়ে গেছে একটা, মানে একটা হন্টেড হাউস হয় বলতে গেলে। তারপরের জেনারেশন মানে তোর দাদু মানে আমার বাবা কলকাতা শহরে চলে আসে এখানে বাড়ি করে। আর এই বাড়িতে আমি আছি, কিন্তু ওই বাড়িতে কোনোদিন আর যাইনি। ওই ঘটনা ঘটার পর থেকে আমি আমার বাবাও গেছে, মানে তোর দাদুও গেছে, কিন্তু বিভিন্ন রকম অলৌকিক ঘটনার জন্য সেও থাকতে পারেনি। সেও কলকাতায় চলে এসে বাড়িটা করে। তুই যে বাড়িটা দেখছিস সেটা তোর দাদুর তৈরি করা বাড়ি কলকাতাতে। তো আমিও প্রথমে বিশ্বাস করতাম না, আমিও গেছি তোর মাকে নিয়ে, কিন্তু 2-4 দিন থাকার পর আমরা ফিরে চলে এসেছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে কোনো ঘটনা হয়তো হয়তো গ্রামের লোকের রটিছে হয়তো, কিন্তু না, ওখানে সত্যি কিছু একটা আছে। মানে তোর পিসির আর ওই ছেলেটির আত্মা এখনো বাড়ির মধ্যে ঘোরাঘুরি করে। তো বললো যে তাহলে তোমরা এক কাজও করতে পারতে, তোমার বাড়িটা ভেঙে ফেলতে পারতে তো, বা পূজা অর্চনা করতে তো ভেঙে। তো বলছে আমরা অনেক চেষ্টাই করেছি বাড়িটি ভাঙার, কিন্তু বাড়িটি কোনো মতে আর ভাঙা যায়নি। মানে মানে যেই বাড়িটা ভাঙতে তার সাথে কোনো না কোনো ক্ষতি হচ্ছে। মানে বাড়ি ভাঙার কাজ শুরু করলে কিছু না কিছু একটা অঘটন ঘটছে। তারপর থেকে আমরা বাড়িটা যেমন হয় সেরকমই রেখে দিয়েছি। তো তখন সেই সব শুনে কিন্তু রিতেশ একটু অবাক হলো এই ব্যাপার, কিন্তু রিতেশ কিন্তু ভূত পেতে বিশ্বাস করতো না। ও মানে ওর আগ্রহ ছিল গল্পটা জানার, কিন্তু ও ভূত পেতে কিন্তু বিশ্বাস করতো না। তো ও প্ল্যান করলো যে একবার গ্রামের বাড়িতে যাবে। তো বাবার কাছে প্রথমে পারমিশন নেয় একবার, বাবা আমার দুজনের কাছে পারমিশন নেয়। তো পারমিশন তো কোনো মতো দেয় না। তো ও এক বাহানা করলো যে এই জায়গা ঘুরতে যাবে একবার, ছুটি পেয়েছে বলে। কেননা যেহেতু যদি বলে দেয় যে আমি গ্রামের বাড়ি যাচ্ছি, ধানবেড়িয়ার গ্রামের বাড়িতে, তাহলে কিন্তু বাবা মানে না বিরতি দিতে পারে ঘর থেকে। তার থেকে বরং অন্য একটা জায়গার নাম বলে ঘুরতে যাচ্ছি বলে বাহানা করে দিই। তো তো রিতেশ সেটাই করলো। এটা স্ট্যান্ড ধরে ধানবাড়িয়াতে পৌঁছালো। পৌঁছানোর পর ও ওখান থেকে টোটো ধরলো। বাড়িটা তো গেছেই, লোকেশনটাও জানে ও বাড়ি। তো প্রথমে ওই টোটো ওলা দাদা যে বললো যে দাদাবাবু আপনি কোথায় যেতে চাইছেন, কোথায় যাবেন? তো বললো যে আমি ওই রুদ্রনারায়ণ সিংয়ের বাড়িতে যেতে চাই। তো হঠাৎ করে টোটো থেমে গেল আর কি। তো তখন রিতেশ বলে উঠলো দাদা গাড়ি থামালেন কেন? তো বলছে দাদা বাবু দেখুন, আমার বলা কর্তব্য আমি বলছি, ওই বাড়িটিতে যাবে না। ওই বাড়িটি একটি অভিশপ্ত বাড়ি, এটি ভুতুড়ে বাড়ি। ওই বাড়িটির ধারে কাছেও কেউ ঘেঁষতে চায় না রাত্রেবেলায়। সকাল থেকে ওর পাশ দিয়ে পেরোতে অনেকে ভয় করে, আর রাত্রিবেলা তো ভুলেও ওই বাড়ির পাশ দিয়ে কেউ যায় না। দাদাবাবু একটা ভালো কথা বলবো, আপনি ওই বাড়িতে যাবেন না। তখন রিতেশ সাথে বললো যে তুই চিন্তা কর না, ও সব রোটানো, আমি গিয়ে দেখছি ব্যাপারটা। তো তখন টোটোওয়ালা দাদা আর কোনো জিনিসটাকে বাড়ালো না, বল ঠিক আছে আমার কতবার বললাম, এবার শুনলে শুনবেন, না শুনবেন না শুনবেন, দিয়ে সোজা চলে গেল। আধ ঘন্টা পর বাড়িটির কাছে পৌঁছালো। টোটো ভাড়া মিটিয়ে দিল। রিতেশ বাইরের থেকে বাড়িটা তাকিয়ে দেখে অবাক
সে কোন ছোটতে একবার এসেছিল, আর এতদিন পরে জওয়ান অবস্থায় আবার এলো। তো বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে বহুদিন মানুষ কিন্তু বাস করেনি, মানে মানুষের পায়ের ছাপতক্য পড়েনি। তো বিশাল বড় বাড়ি, দুতলা, আগেকার রাজবাড়িদের মতন। তো আস্তে আস্তে ও ঢুকলো। ঢোকার পরেই ও একটি রুম দেখলো, ঘরের ভিতরটি পরিষ্কার। তো এমন মনে হলো যেমন ডেলি কেউ পরিষ্কার করে ঘরের ভিতরটি, কিন্তু বাইরেটি দেখে একটি বড় বাড়ির মতো মনে হয়। তো রিতেশ হতো সাত পাঁচ না ভেবে ও ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে একটা বড় মোমবাতি জ্বালিয়ে, এত দূর থেকে টায়ার্ড হয়েছে তো মোমবাতি জ্বালিয়ে শুয়ে পড়লো। আর বাইরেও বেশ ঝমঝম বৃষ্টি নামিছে, ওয়েদারও খুব ঠান্ডা ঠান্ডা হয়েছে, বর্ষাকালের মতো। তো ঘুমিয়ে পড়লো। হঠাৎ রাত 2টো নাগাদ নিস্তার থেকে একটা ঠকঠক আওয়াজ আসছিল। তো নিচে সঙ্গে সঙ্গে গিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই, ফাঁকা একদম। কিন্তু স্পষ্ট কিন্তু কানে শুনতে পেলো যে কেউ যেন নিচে ছিল, টকটক আওয়াজ করছিল। তো বললো হতে পারে আমি এতটা টায়ার্ড হয়েছে, তো আমার মনের ভুলও হতে পারে। যে আবার চলে গেল শুতে। তারপর আবার সেই সেম ঠকঠক আওয়াজটি এলো। তখন ও কিন্তু চুপি চুপি গেল, যে উকি মেরে দেখলো যে কেউ আছে কিনা। উকি মেরে দেখলো যে একটি কালো ছায়া, কালো ছায়া আর একটি কালো ছায়ার সাথে কথা বলছে। ফিস ফিস করে, কিছু শোনা যাচ্ছে না যদি আবার, কিন্তু ফিস ফিস করে একটা কথা বলছে। কিন্তু কিন্তু এত দূর থেকে তো শুনতে পাবে না। তো হঠাৎ ও আস্তে আস্তে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সঙ্গে সঙ্গে ও সেই ছায়ামূর্তিটিকে দেখতে পেল। তো দুজনেই আসল রূপ ধারণ করলো। একজনকার চেহারাটা পুরো পিশাচের মতো, চোখগুলো লাল, হাতে বড় বড় নখ। আর আরেকটি দেখলো ওরও বড় বড় নখ, পিশাচের মতো। কিন্তু দেখে বোঝা গেল একটি ছেলের আত্মা, একটি মেয়ের আত্মা। তো তখন বুঝে গেল যে ওর বাবা কিন্তু মিথ্যা কথা বলেনি, মানে ভয় দেখায়নি। মানে সত্যি সত্যি এ বাড়িতে ওই ওর বাবার পিসির আর ওই ছেলেটির আত্মা এখনো আছে, মানে ওরা শান্তি পায়নি আর কি। তো তখন কাতক, মানে ভয়, তখন তো ভয় প্রচন্ড, চিৎকারও বেড়াচ্ছে না তখন রিতেশের। তো সে কি করবে খুঁজে পাচ্ছিল না আর কি। আর জিনিসপত্র সব উপর তালাতে আছে, আবার রিতেশ কি করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। তো তখন রিতেশ বললে আমি অজয়ের ছেলে, তোমার ভাইপো অজয় তার ছেলে আমি। তো তখন কিন্তু ওর পিসির আত্মা বললো তুই যাচ্ছিলি হোক, এই বাড়িতে আমি কাউকে আর থাকতে দেবো না। তুই চলে যা এখান থেকে, না তোকেও মেরে ফেলবো। তো ভয় তো আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে উপর থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে মার পাড়ি একবারে। ওই মাঝরাতেই ওই স্টেশনে হাঁটতে হাঁটতে গিয়ে স্টেশনেই রাত কাটলো। সকালবেলা কলকাতার ট্রেন ধরে ও বাড়িতে পৌঁছালো। তো বাড়িতে পৌঁছে ওর বাবা জিজ্ঞাসা করছে, তুই তো 2-4 দিন যেন ঘুরতে গেলি বললি, তো একদিনে চলে এলি কি ব্যাপার? তো তখন তার বাবাকে বললো যে বাবা তোমাকে আমি মিথ্যা কথা বলেছিলাম। আমি যদি বলতাম তোমাকে যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে পারমিশন দিতে না, তুমি বা মাও পারমিশন কিন্তু দিত না। তো তাই আমি মিথ্যা বলে ঘুরতে যাচ্ছি বললে গ্রামের বাড়ি চলে যেত। ওর বাবা তো প্রচণ্ড রেগেছিল, সে অনেক কথা শোনায় রিতেশকে। কিন্তু ওর মা বললো যে যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও। তো তো তোর সাথে কি কি ঘটলো বল। তো বললো আমি পিসির আত্মাকে দেখেছি এবং ওই ছেলেটিরও আত্মাকে দেখেছি। তো দেখে বোঝা গেল ওই বাড়িতে কেউ আর থাকতে পারবে না, মানে ওই বাড়িটি যেমন হয় সেরকমই থাকা ভালো। তো
তো তখন ওর বাবা বলেছ, দেখ তুই বিশ্বাস করছিস না, কিন্তু তুই চাক্ষুষ দেখলি তবেই বিশ্বাস করলি। তো তারপর ও ছুটি কাটানো হওয়ার পর ও আবার আসাম চলে গেল। বললো পরে আবার যখন ছুটি পাবো তখন আবার আসবো, এখন আমি চলি। তো আসামে তো ওর মানে ও যেখানে ফ্ল্যাট, ও তো ওখানে অনেক দিনই আছে। ওর চাকরির সূত্রে ওর অনেক বন্ধু হয়েছে, ওখানে কলিগ হয়েছে, পাড়ার বন্ধুও হয়েছে। তাদের দু একজনকে ঘটনাটা বললো, কিন্তু কিছু কিছু লোক বিশ্বাস করলো, কিন্তু কিছু কিছু লোক, বেশিরভাগই লোকরাই বললো বানানো। এইসব দেখুন, এইসব জিনিস তো যতক্ষণ না নিজের সাথে ঘটছে ততক্ষণ না তোকে বিশ্বাস করবে না। কিন্তু রিতেশ সোয়ানের আসল ঘটনাটা, তো ওই জিনিস ঘটনাটি ও সারা জীবন মনে থাকে যায়, ও কোনোদিনও ভুলে না। তো বন্ধুরা, ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আর কমেন্ট করি জানিও অবশ্যই যে গল্পটি কেমন হয়েছে।